জন্ম নিল সেই ছেলেটি, তারা মায়ের আশিস ধন্য, বড় হয়ে তিনি মানব সেবায় হলেন নিয়োজিত। ভাগ্য গণনা করেন তিনি, যিনি দেন আশার প্রদীপ। আর কেউ নন তিনি, জ্যোতিষী সবার রাজদীপ। আর কেউ নন তিনি, জ্যোতিষী সবার রাজদীপ। স্বাগতম। বছরের শেষ রবিবার, তার মানে বছরটা তো শেষই হয়ে গেল। আর উৎসব বলতে ক্রিসমাস উৎসব শুরু হয়েছে, সবাইকে মেরি ক্রিসমাস জানাই। একই সাথে আরও একটি কথা বলি যে আর 2-3টে দিন, 31শে ডিসেম্বর একটা হই হই করতে করতে রাত পার হতে হতেই নতুন বছর আসবে, বোমা পটকা ফাটবে, একটা হইচই ব্যাপার। 2025-এ আমাদের প্রাপ্তিযোগ যদি আপনারা বলেন, তাহলে আমি বলবো যে খুব যে একটা প্রাপ্তিযোগ হয়েছে এমন নয়। রাজনীতির ক্ষেত্রেও খুব প্রাপ্তিযোগ নয়। খেলাধুলোর ক্ষেত্রে সত্যি তো মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের ইন্ডিয়ান টিম ক্রিকেট। এছাড়া সেরকম প্রাপ্তিযোগের জায়গা খেলাধুলোর দিক থেকে খুব বেশি কিছু নেই। আর একই সাথে আমরা বলতে রাজি আছি যে অর্থনীতির দিক থেকে খুবই খারাপ অবস্থা, ব্যবসা বাণিজ্য খুব খারাপ। দ্বিতীয় ব্যাপার, শেয়ার মার্কেট এত ওঠানামা করেছে, সোনার দাম আকাশচুম্বী, মানে প্রচণ্ড দাম বেড়েছে। এবং সবশেষ যেটা বলতে হয়, যেটা খুব প্যাথেটিক, সোনা যেমন দাম বেড়েছে তেমন ডলারেরও দাম বেড়েছে। মানে $1 সমান সমান প্রায় 90-91 টাকা। তাহলে মানুষ ব্যবসা করবে কি, বাইরে মেটেরিয়াল পাঠাবেই বাকি। সুতরাং সুসময় দুঃসময় 2026, এটা আজকের মানে বিষয়বস্তু হিসেবে ধরে রাখছি। আপনাদেরকে বলি যে উত্তর বাংলা, মানে যেটা মালদা থেকে শুরু করে একেবারে কোচবিহার অব্দি এন্টায়ার উত্তর বাংলা, এবং তার সঙ্গে তো অবশ্যই গুয়াহাটি ইত্যাদি ইত্যাদি যে আছেই, সেটা বাংলা না হলেও বাঙালি রিলেটেড প্লেস। সেখানকার মানে উত্তরবঙ্গের কিং বলা হয় যাকে অ্যাস্ট্রোলজিতে, তিনি শ্রী রাজদীপ শাস্ত্রী আমার সঙ্গে বসে আছেন। ওয়েলকাম। নমস্কার। প্রথমে আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলে সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। হ্যাঁ, গোড়াতেই আপনি যেটা প্রশ্ন করলেন যে 2025 খুব খারাপ, 25 তো প্রচন্ড এমনিতে মঙ্গলের বছর ছিল, তা নিয়ে আমি বহু আলোচনা করেছি, মানুষকে বলেছি। প্রথম বছরের শুরুর দিকে যখন আমি প্রোগ্রাম শুরু করা 2025 নিয়ে বলেছিলাম, সেই সময় কিন্তু 2025 নিয়ে আমি অনেক কথাই দর্শক বন্ধুদের বলেছি। কিন্তু 2026 নিয়েও আমি প্রোগ্রাম করেছি। কিন্তু আজকে আমি এই বছরের অন্তিম লগ্নে, মানে 2025-এর শেষ, 2026 শুরু হতে চলেছে, এই পাক মুহূর্তে আমি বিশেষ কিছু কথা আমি বলে রাখবো, যেই বিষয়গুলি মানুষের জীবনে একটা সুসময় না দুঃসময়। এই যে 2026টা হচ্ছে রবির বছর। যদি সংখ্যাতাত্ত্বিক বিচারে আমি আসি, তবে কিন্তু এটা রবির বছর আসছে। এবং এই রবি কিন্তু যখনই আসে কর্মসংস্থানের কিন্তু সুসময় আসে। কর্মসংস্থানের ক্ষেত্রে কিন্তু খুব শুভ। মানে আমাদের যে সংখ্যাতাত্ত্বিক বিচারে 1 থেকে 9, 9-এর পরে আবার 1 শুরু হয়, যত সিঙ্গেল ডিজিটে যখন আসা হয়। রবি আসা মানে কর্মপ্রাপ্তি। 7-8 বছর ধরে কর্ম হচ্ছে না, সেই রকম মানুষের চাকরি হতে পারে, হবে। বিদেশ যাত্রা আটকে ছিল, সেটা কিন্তু অনেকের 3-4 বছর থেকে আটকে ছিল, ভিসা আটকে ছিল, এই হচ্ছে না, সেগুলো কিন্তু এবছর খুলে যাবে। কিন্তু তার সাথে সাথে রবির বছর যেহেতু, তীব্র দাবদাহ বাড়বে, সন্ত্রাসবাদী শক্তিরা মাথা চাড়া দিয়ে উঠবে। তো আমরা দেখতেই পাচ্ছি এবছর কিন্তু বিশাল বৃদ্ধি পাবে। আমি আপনাদের বলে যাচ্ছি, আপনারা অনুষ্ঠান পরে মিলিয়ে দেখবেন। এই বছর কিন্তু সন্ত্রাসবাদী শক্তি, রাজনৈতিক হানাহানি, ঘরে ঘরে কিন্তু খুন সন্ত্রাসের মতো ঘটনা কিন্তু এবছর ঘটতে চলেছে। এই ব্যাপারটা কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। মানে একটা কথা কি, রাজনীতি মানে ব্যক্তিগত জীবনে যাতে আঘাত না করে, সেই বিষয়টা কিন্তু প্রত্যেকে নজরে রাখা প্রয়োজন। রাজনীতি মতাদর্শটাকে বাইরে রেখে
ভ্রাতৃত্ব বন্ধুত্ব এই জায়গাটা কিন্তু প্রত্যেকের মধ্যে রাখতে হবে, কারণ এই বছরটা কিন্তু বিগত বছরের তুলনায় যেমন এই বছর গরম বাড়বে, হ্যাঁ, বিভিন্ন পুরাতন যে ইমারত গুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছু কিছু খসে পড়ে যাওয়ার সম্ভাবনা, হয়তো পুরনো ব্রিজ, হয়তো সংস্কারের অভাব রয়েছে। পুরনো বাড়ি। হ্যাঁ, বলে রেখেছে আর্কোলজিক্যাল ইন্ডিয়া, যে সার্ভে অফ ইন্ডিয়া, এগুলো বলে রেখেছে যে এটা সংস্কার করা জরুরি, সংস্কার হয়নি, খসে পড়ে যাওয়া, তারপরে ভূমিধস এবং ভূমিকম্প, এগুলো কিন্তু প্রবল আকার ধারণ করবে। বিশেষ করে গরমের প্রবণতা কিন্তু বাড়বে। রবির বছর তীব্র দাবদাহ চলবে, চারিদিকে আগুন এবং নানা দিক থেকে কিন্তু অস্থিরতা কিন্তু বাড়বে। বিশেষ করে আমি রাজনৈতিক ক্ষেত্রে বলবো, এই জায়গায় কিন্তু এই জায়গায় কিন্তু খুব মানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে চলেছে। মানে সর্বসাধারণকে বলবো প্রচন্ড সজাগভাবে কিন্তু এই বছরটাকে চলতে হবে। কিন্তু বিগত বছরের তুলনায় এই বছরটা পজিটিভ, আমি এইটা বলছি। বিশেষ করে কর্মসংস্থানের দিকে যারা ইনভেস্ট করবেন, বিশেষ করে রূপো কিনে রাখুন, যতটা পারবেন সোনা রূপো এগুলো কেনার চেষ্টা করবেন। হ্যাঁ, বিশেষ করে রূপোর জায়গায় ইনভেস্ট করবেন। রূপোর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত বছর আমরা কিনেছি যেই টাকা দিয়ে, এই বছর সেটা ডবল হয়ে গেছে। মানে যদি আমরা পরিসংখ্যানটা দেখি, সামনে কিন্তু আরো 2-4 বছরে আরো বাড়বে। যারা রূপো কিনতে চাইছে তারা এখন থেকে যদি পারেন কিছু কিনে রাখবেন, তাতে আমার কথাটা মিলিয়ে দেখবেন এইটা কিন্তু অঙ্কটা বিশাল জায়গায় চলে যাবে। এই মানে সোনার দামও কিন্তু প্রায় যা এখন দেখতে পাচ্ছেন সবার পক্ষে সম্ভব না, যা দেখতে পাচ্ছেন এর যে কোথায় গিয়ে এটা আটকাবে এটা মানে ভাবা যাচ্ছে না। কিন্তু তাই এখনো কিন্তু সময় রয়েছে এইসব বিষয়ে যারা ইনভেস্টমেন্ট করছেন তারা কিন্তু বিশেষ আগামীতে সুফল কিন্তু পাবেন। কিন্তু অন্যদিক থেকে আমি একটা বলবো, বিশেষ কয়েকটা রাশির ক্ষেত্রে কিন্তু একটা সুসময় আগত 2026, যেটা হচ্ছে বিশেষ করে আমি যাদের সাড়ে সাথী রয়েছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে। যেমন কুম্ভ রাশি, মীন রাশি এবং বিশেষ করে হচ্ছে মেষ রাশি, এদের কিন্তু কিছুটা সময়, কিন্তু বছরের প্রথম দিকটা কিন্তু মেষ রাশির ভালোই যাবে। মোটামুটি মেষ রাশির ক্ষেত্রে যেটুকু ক্যালকুলেশন আছে এপ্রিল মে পর্যন্ত কিন্তু ভালো যাবে। তারপর থেকে কিন্তু একটু ডামাডোল চলবে, কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে। আবার কিন্তু সেটা আবার আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অবধি এই পরিস্থিতি চলবে। আবার অক্টোবরের পর থেকে কিন্তু আবার পরিসংখ্যানের দিক থেকে কিন্তু ভালো দিকে যাবে। এই জায়গাটা কিন্তু বৃহস্পতি সঞ্চার, এটা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেবে। অন্য দিক থেকে আমি বলবো বৃষ রাশির ক্ষেত্রে মধ্যম সময় যাবে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু মধ্যম সময় যাবে, কিন্তু যারা বিজনেস করছেন, যারা ইনভেস্টমেন্ট করছে, সেক্ষেত্রে কিন্তু বড় সুযোগ আসবে। যারা চাকরি বাকরি কর্মসংস্থানের বিষয়টা যাদের হয়ে ওঠেনি, সেগুলো কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে বৃষ রাশির লোকেরা কিন্তু বিশেষ লাভ পাবেন। কিন্তু বৃষ রাশির লোকেদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গুরুজন হানি যোগ রয়েছে, যারা এইটা ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে আসি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল দেবে। মিথুন রাশির ক্ষেত্রে 2026 কিন্তু মিশ্র ফলদাতা হবে। কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু সুনাম বৃদ্ধি পাবে, নিত্য নতুন চাকরির সুযোগগুলো আসবে। যারা কিছু কাজ পেন্ডিং পড়ে আছে সেগুলো কিন্তু খুলবে। যারা গভর্নমেন্ট, যারা প্রমোটার রয়েছেন বা গভর্নমেন্ট কন্ট্রাক্টর যেটা আছে, তারা কিন্তু নতুন নতুন কাজের সুযোগ কিন্তু পাবেন। এটা কিন্তু 2026 কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি। এরপর চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু ভালো যাবে। কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের একটা বিষয় সতর্কতা অবলম্বন করতে বলবো, সেটা হচ্ছে দূর ভ্রমণের ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করতে বলবো। মানে বাইরে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে আপনি বলছেন যে আমাদের যে বেড়ানো খেলানোর ব্যাপারটা, এই দূর ভ্রমণের ক্ষেত্রে কিন্তু নানা রকম সংকট পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু কর্কট রাশি যেহেতু দশম হচ্ছে শনির দৃষ্টি রয়েছে, মেষ রাশির ঘর পড়বে, সেখানে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ সফলতা কিন্তু পাবেন। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু মোটামুটি রবির বছর, এবং সিংহ রাশি রবিকেই ইন্ডিকেট করে। সিংহ রাশি সাড়ে সাথী একটা শনির দৃষ্টি রয়েছে, ধাইয়ার প্রভাব রয়েছে, আপনারা জানেন। কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই বছরটা কিন্তু আপনারা কাজের ক্ষেত্রে কিন্তু সুযোগ বৃদ্ধি, সম্মান বৃদ্ধি, মান সম্মান বৃদ্ধি, কোনো পদ প্রতিষ্ঠা কিন্তু পাবেন। হয়তো কোনো একটা জায়গায় আপনি দীর্ঘদিন থেকে ছিলেন, সেখান থেকে প্রমোশন হয়ে গেল, পদোন্নতির জায়গাটা কিন্তু তৈরি হবে 2026। এরপর চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সফলতা, যারা বিশেষ করে প্রশাসনিক বিভাগে চাকরি করছেন তাদের কিন্তু সুনাম বৃদ্ধি পাবে। হ্যাঁ, এবং যারা হচ্ছে রাজনীতির জগতের লোক আছেন, যে কন্যা রাশির যদি জাতক জাতিকারা হয়, তবে কিন্তু সেইখানে কিন্তু ফলাফল খুব ভালো আসার সম্ভাবনা রয়েছে। এরপর কিন্তু এই একটা কথা বলবো, যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে যারা কন্যা রাশির ক্ষেত্রে, সেক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করা জরুরি।
এবার চলে আসি তুলা রাশির ক্ষেত্রে কেমন যাবে 2026 মোটামুটি আংশিক পরিপ্রেক্ষিতে 2026 কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো যাবে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু তবে আমি একটা কথাই বলি, ইন্ডিভিজুয়াল হরোস্কোপ শুড বি জাজ, এটা কিন্তু আমি মোটামুটি ওভারঅল ধারণা দিচ্ছি। আপনার যে এই যে রাশি চক্রটা ভেদ করে আপনাদের ডিটেলস কুণ্ডলী সেটা কি বলছে সেটাও কিন্তু জানার জরুরি। এটা একটা ওভারঅল আমি বলে দিচ্ছি। কন্যা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো যাবে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, এডুকেশন যারা করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড পিএইচডি পড়াশোনা করছেন, পেপার ওয়ার্ক করছেন, যারা মেডিকেল সেক্টরে রয়েছেন, যারা ফার্মাসি নিয়ে পড়াশোনা করছে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ সুফল কিন্তু পাবেন। এই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভ। হ্যাঁ, এরপর চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করা উচিত। শরীর স্বাস্থ্য কিন্তু ভোগাবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে কিন্তু মান সম্মান হানির যোগ আছে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। তবে সকলের নয়, এটা যদি হরোস্কোপ যদি দশা অন্তর্দশা ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু জায়গাটা কিন্তু মানে অতটা খারাপ ফল দেবে না, মানে ভালো হলেও হতে পারে। ধনুরাশির বিস্তৃত ফল দেবে সব দিক থেকে। মকর রাশির ক্ষেত্রেও মোটামুটি শুভ। মকর রাশি কিন্তু আর্থিকভাবে বিশাল লাভ হবে, 7.5 কিন্তু কেটে গেছে। এবার মকর রাশি কিন্তু প্রোগ্রেসের দিকে যাচ্ছে। মকর রাশি যারা জাতক জাতিকা শুনছে 7 বছর থেকে অনেক কষ্ট, অবহেলা, দুঃখ, যন্ত্রণা নিয়ে ভোগ করেছেন, তারা কিন্তু মিলিয়ে দেখবেন তাদের কিন্তু জীবনে সুসময় আসছে, পয়সা আসবে, আর্থিক উন্নতি হবে। বিয়ে হয়নি, বিয়ে আটকে ছিল, সেই বিয়ে খুলে যাবে। সব দিক থেকে কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু শুভ। তৎপরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলবো, যদি হরোস্কোপে যদি গ্রহ বলবত্তা ভালো থাকে তবে এই রেজাল্টটা আরো ভালো মাত্রায় আপনারা পাবেন। এরপর হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে সমস্যা যাবে, গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বাড়বে, চিকিৎসা খাতে কিন্তু অর্থ ব্যয় হবে, এই জায়গাটা কিন্তু নজর রাখবেন। কর্মক্ষেত্রে সুযোগ বৃদ্ধি হলেও আমি কিন্তু বলবো চিকিৎসা ক্ষেত্রে এবং মানে বিশেষ করে গুরুজনের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু যথেষ্ট পরিমাণে ধ্যান রাখার প্রয়োজন আছে। মীন রাশির কিন্তু অর্থপ্রাপ্তির যোগ আছে, মীন রাশি কিন্তু আর্থিক উন্নতি হবে, মীন রাশি লোকেদের কিন্তু মানে ভালোই যাবে মোটামুটি। তবে যাদের 7.5 মধ্যে বিশেষ করে 7.5 মানে খপ্পরে যারা পড়েছে, নেগেটিভ দশা চলছে, সেক্ষেত্রে কিন্তু তার অগ্রিম প্রতিকার প্রতিবিধানগুলো করিয়ে নেবেন, তবে কিন্তু আরো ভালো বেটার রেজাল্ট কিন্তু পাবেন। তাহলে রাজদীপ শাস্ত্রী যেটা আমাদেরকে জানালেন, অর্থাৎ 2026 এটা একটা ওভারঅল একটা ন্যারেটিভ তৈরি করেছেন তিনি, যে এই ব্যাপার হলে এই ব্যাপার হবে। কিন্তু এর বাইরেও এমন হয়তো উনি বললেন যে এদের আগামী বছরটা ভালো যেতে পারে। তার হয়তো এমন চক্কর রয়েছে রাশি লগ্নের মধ্যে, হয়তো ভালো গিয়েও শেষ পর্যন্ত হলো না। হ্যাঁ, অনেক হয়তো যে প্যানেলে নাম আছে, আমাকে প্রচুর দেখি যে শেষ পর্যন্ত গিয়ে চাকরিটাই হলো না। হ্যাঁ, দেখা এই ঘটনাগুলো ঘটে, এগুলো অনেক সময় বাস্তুর এফেক্ট হয়, হরোস্কোপের নেগেটিভ গ্রহ কম্বিনেশন, শনি রাহু যোগ থাকলে হয়। হ্যাঁ, শনি রাহু মঙ্গল কেতু যুক্ত আছে, ছন্নছাড়া দোষ আছে, সেক্ষেত্রে কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটে। গুরুচণ্ডালিকা দোষ থাকলে কর্মপ্রাপ্তিতে সমস্যা হয়, এগুলো অনেক কিছু ঘটনা ঘটে। তবে সেটা বুঝে নিতে হয় যে কোন মানে, কিন্তু রাশি অনুযায়ী আমি যেগুলো বললাম সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু সেক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। তবে হরোস্কোপটাও দেখা জরুরি। এবারে যে জিনিসটা আমি বলবো, যে আপনারা অনেকেই হস্তরেখার ব্যাপারটা আমি যাদের, হ্যাঁ, হস্তরেখার ব্যাপারটা হচ্ছে যাদের জন্মকুণ্ডলী নেই, অনেকেই মা বোনেরা অনেকেই বলে যাদের বন্যায় হারিয়ে গেছে, অনেকে বলে আমার কাছে ডেট অফ বার্থ টাইমটা ঠিক জানি না, টাইমে গড়বড় রয়েছে। অনেকেই বলেন যে তাহলে আমি জ্যোতিষের কাছে যাবো কি, কেন, যে আমি তো জানতেই পারবো না। এইটা হচ্ছে একটা ব্যাপার। আমি কিন্তু মানে এত বছর থেকে রিসার্চ করে আমি কিন্তু একটা হস্তরেখার ওপরে কিন্তু আমি প্রচুর অধ্যয়ন করেছি, এবং মানুষ দেখার অভিজ্ঞতা থেকে আমি কিন্তু হাতের রেখা দেখে আমি বলে দিতে পারি যে কোন সময় কি হতে চলেছে, বা হাতের মধ্যে কোন গ্রহগত অবস্থান ডিস্টার্ব আছে বা ভালো আছে, যে আপনার জীবনে সেই সময় ভালো আসবে বা দুঃসময় আসবে, সুসময় আর দুঃসময়, এই নিয়ে আমাদের টপিক আছে, সুসময় দুঃসময় আসবে, এই নিয়ে আমি একটা বই লিখেছি, হস্তরেখায় জীবন জ্যোতিষ। এই বইটা কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের সমস্ত বই মেলায় এবং যারা আমায় দেখাচ্ছেন তাদের প্রত্যেককে কিন্তু আমি চেম্বারে একটা উপহার হিসাবে দিচ্ছি, এই নতুন বছরে দেব। 2025-এও দিয়েছি, 2026-এও দেব, এবং একটা নতুন বছরের ক্যালেন্ডার আপনারা উপহার পাবেন। এবং তার সাথে সাথে এই বইটা যারা দূরের দর্শক, যারা দিল্লিতে দেখাচ্ছেন, ব্যাঙ্গালোরে দেখাচ্ছেন, তাদের কিন্তু আমি কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি এই বইটা কিন্তু আমি কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি, তারা কিন্তু এই বইটা পাবেন। এটা সম্পূর্ণ হাতের রেখার উপরে। এরপর আমি নক্ষত্র নিয়ে একটা বই লিখছি, সেটা হয়তো এই নতুন বছরেই, হয়তো এপ্রিল মে মাসের মধ্যেই সেটা হয়তো
আপনাদের কাছে চলে আসতে পারে। হ্যাঁ, আরো কিছুটা বাকি আছে আমার লেখা, তো সেটা কমপ্লিট হয়ে গেলে আপনারা সেটাও পাবেন। তো বাকি হচ্ছে এইটা হচ্ছে হস্তরেখা, যাদের ডেট অফ বার্থ নেই, জন্ম কুণ্ডলী নেই, তারা আমার কাছে যারা আসতে পারছেন না, তারা বা দূরে রয়েছেন, তারা যদি এই বইটা সংগ্রহ করেন, এখান থেকেও কিন্তু কিছু কিছু ধারণা পেয়ে যাবেন যে হাতের রেখা এই যোগ আছে, হ্যাঁ তার মানে এই ঘটনাটা আমার সাথে ঘটবে। একটা ওভারঅল একটা ধারণা কিন্তু আমি দিয়ে রেখেছি এই বইটার মধ্যে। তো এই দুটো ব্যাপার গেল। এক হচ্ছে গিয়ে 2026 কেমন যেতে পারে তার একটা মোটামুটি আইডিয়া দেওয়া হলো। এটা ব্যতিক্রম ক্ষেত্র বিশেষে হতে পারে, তবে ম্যাক্সিমাম লোকেরই এই যেটা উনি বললেন, রাজদীপ শাস্ত্রী যেটা বললেন সেইভাবেই চলবে। এখন ঘটনাটা হচ্ছে, অনেকেরই ভাগ্য ভালো থাকলেও বাস্তবিকই তাদের পরিবার শুদ্ধ লোকের হয়তো খুব খারাপ যায়, সেটার জন্য বাস্তু দায়ী বলেই দাবি করেন রাজদীপ বাবু। তো সেটা যদি একটুখানি বলেন। হ্যাঁ, অনেকেই আবার বলেন যে, তবে একটা কথা কি, বাস্তুর জায়গাটা যদি পজিটিভ কিছু রেজাল্ট আশা করা যায়, দেখা গেলে অনেক বাড়িতেই যে দেওয়ালে জলটা ফলটা উঠে গেছে, একটা জায়গাটা প্রচুর জল সোপ করছে, হ্যাঁ ঘরের মধ্যে দেখি পুরোনো দেওয়ালের বাইরে কিছু কিছু গাছ উঠে গেছে, পুরোনো কিছু কিছু লতানো গাছ, এই সমস্ত অনেক কিছু। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি বাস্তুটা ডিস্টার্ব হয়, তো ঘটনাটা ঘটছে কি, বাড়িতে দেখতে হবে 3টে দরজা একসাথে আছে, বাড়িতে ডিস্টার্ব হবে। দক্ষিণ কোণটা ডাউন আছে, 3টে দরজা একসাথে আছে মানে 3টে দরজা মানে পরপর 3টে দরজা, মানে সামনে একটা দরজা, পরের একটা দরজা, কিছু দূর বাদে আরেকটা দরজা, তারপর আরেকটা দরজা, 3টে দরজা হোটেলের ঘরগুলো যেরকম থাকে সেরকম, হ্যাঁ সমান্তরাল ভাবে আছে। এতে কিন্তু দেখা যায় যে সেখানে কিন্তু মানে শরীর খারাপ কিছুতেই যাবে না, বিশেষ করে সুইসাইডাল টেন্ডেন্সি সেখানে কিন্তু নিয়ে আসে। আমি তো প্রচুর মিলিয়ে দেখেছি। দক্ষিণ দিকে কিন্তু কুয়ো বা দক্ষিণ দিকে সাবমার্সাল, দক্ষিণ দিকে জলের ব্যবস্থা প্রচন্ড ডিস্টার্ব। হ্যাঁ, বাড়িতে উত্তর পূর্ব কোণের মধ্যে রান্নাঘর, উত্তর পূর্ব কোণে দেখা যাচ্ছে যে যেখানে ঠাকুর মন্দির থাকার কথা, সেখানে দেখা গেল একটা সেপটিক ট্যাঙ্ক করে রেখেছে, অথবা টয়লেট এগুলো রেখে দিয়েছে। তাতে কি হয়েছে, তাতে কিন্তু বাস্তুটা ড্যামেজ হয়ে যায়, এবং সেগুলো ঠিক করার যথাযোগ্য ব্যবস্থা করবেন। আর যদি বাস্তু না ঠিক থাকে, আপনার জীবনে সব কোনো কিছু শান্তি নেই। আমি দেখছি উত্তর পূর্ব কোণে একটা টয়লেট রয়েছে, ফ্ল্যাশ করছেন, ফ্ল্যাশের সাথে সাথে সব পয়সার জলে চলে যাচ্ছে, মানে পয়সাই থাকছে না। লোক বলছে আমি এত লক্ষ টাকা রোজগার করছি, আমার কাছে একটা প্রশাসনিক লেভেলে একটা বড় মানুষ আমার কাছে এসেছিলেন, নাম আমি এখানে অন স্ক্রিনে বলছি না, হ্যাঁ তিনি বলছেন আমার রোজগার আছে, সব আছে, হ্যাঁ আমার এতগুলি বিজনেস রয়েছে, কিন্তু কিছুই থাকছে না। তো ঘটনাটা হচ্ছে এখানে, যারা ভুক্তভোগী তারা একমাত্র জানেন যে ঘটনাটা কি তার সাথে ঘটছে। যাদের সাথে ঘটনাটা ঘটে, যার শরীর খারাপ হয়, সে নিজেই বুঝতে পারে, অন্য কেউ কিন্তু বুঝতে পারে না। আমার জ্বর আসলে আমি বুঝবো যে আমার শরীরে কেমন সিচুয়েশন তৈরি হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে বাস্তুটা এইভাবে একটা স্লো পয়জনের মতো কাজ করে। ধীরে ধীরে বাস্তুর এফেক্টটা এমন হয় যে অল্প অল্প করে জায়গাটা নষ্ট করে দেয়। পাশের বাড়িতে দেখছেন বিশাল উন্নতি, আপনার বাড়িতে উন্নতি হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। বিয়ে হচ্ছে না, বারবার মিষ্টি খেয়ে চলে যাচ্ছে, হয়তো বিয়েটা ফাইনালি হলো না মেয়ের। চাকরিতে সবাই চাকরি পেয়ে যাচ্ছে, ছেলেটা বছরের পর বছর বইপত্র নিয়ে বসে আছে, পাগল হয়ে গেছে আমি দেখেছি। হ্যাঁ, বই পড়তে 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 পাগল হয়ে গেছে, চাকরি হয়নি বলে। তাকে বিজনেসের জায়গা করতেই পারছে না, বিজনেসটা যে দাঁড় করাবে সেই বুদ্ধিটাই তার মাথায় আসেনি। আর আমি দেখছি এই বয়সে তার কিছুই হবে না, কিন্তু সে তাও চেষ্টা করে, কি চেষ্টা করছে, হ্যাঁ হাওয়ার মধ্যে ঢিল মারার মতো, সে তো হবে না তার ঘটনা। একটা বয়স পার হয়ে গেলে তো চাকরির বয়স শেষ, তাকে সে বুঝতে পারছে না এই বাস্তু নেগেটিভ এফেক্টের জন্য। আগের থেকে বুঝতে হবে যে ঘটনাটা কোথায় ডিস্টার্ব হয়ে বসে আছে, এটাই হচ্ছে বলার ব্যাপার। এখন আমার কথাটা হচ্ছে যে আমি আগের সপ্তাহে আপনাকে বলেও ছিলাম যে অনেকেই আপনার এই অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত হয়েছে, এবার তারা বলছেন যে রাজদীপ শাস্ত্রীকে একটুখানি জিজ্ঞেস করবেন যে আমার এমন প্যাটার্নেরই হয়ে রয়েছে, যেটা উনি নেগেটিভ বলছেন, সেটা ভাঙা আর যাবে না। হ্যাঁ, এবার ভাঙা না গেলে মানে মানে যেভাবে যেভাবে যা যা হওয়ার কথা আপনি বলেছেন, ঠিক সেই নেগেটিভ জায়গাগুলোই হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? দেখুন, আমি একটা কথা বলি, যার বাড়িতে নেগেটিভ হয়ে আছে, প্রথম থেকে লক্ষ লক্ষ টাকা খরচা করে বাড়িটা তৈরি করেছেন, সে বাড়িটা বাস্তুসম্মতভাবে হয়নি, বাস্তুসম্মত হয়নি, বাস্তুর জায়গায় ডিস্টার্ব, সেখানে তখন কি করতে হবে, সেই জায়গাটায় কিছু থিওরি অ্যাপ্লাই করতে হয়, বাস্তুটাকে ব্যালেন্স করতে হয়, কোন দিকটা ডিস্টার্ব আছে, উল্টো দিকটা কি আছে, সেখানে পজিটিভ রেজাল্টটা এনে দিয়ে, এবং সেখানে বাস্তুতে কিছু জিনিস, আমি সেটা অন স্ক্রিনে বলছি না, যারা দেখাবে তাদের বলবো, সেক্ষেত্রে সেই জায়গাটাকে
যদি আমি সঠিকভাবে রেকটিফাইড করা যায়, বাড়ি ব্যালেন্স করা যায়, ব্যালেন্স করতে হবে, ভাঙতে কিছুই হবে না, কিন্তু সঠিকভাবে ব্যালেন্স করা না ভেঙেও করা যাবে। হ্যাঁ, না ভেঙে করা যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেটা দেখে তার যথাযোগ্য প্রতিকার প্রতিবিধান রয়েছে, এবং বিশেষ মানে করে আপনি ভেতরে গিয়ে হয়তো খাট হ্যাঁ, পালং সরাতে পারেন, সরাতে পারছি, কিছু হ্যাঁ, জিনিসপত্র বা দেওয়া আছে, দেয়ালের রং পরিবর্তন পরিবর্তন করা থেকে শুরু করে কিছু কিছু প্রয়োগ আছে। হ্যাঁ, সেই প্রয়োগগুলো বাস্তুসম্মতভাবে কিছু কিছু যোগ্য আছে, বাস্তুর মধ্যে আপনি করবেন যোগ্য, এটা কিন্তু অনেকেই বলবে না, আপনি করবেন যোগ্য। সেই যোগ্যটা কি যোগ্য করবেন, কি করে করবেন সেটা আমি বলবো। সেটা এই নির্দিষ্ট দিনে কিছু কিছু জিনিস দ্রব্য পুড়িয়ে বাড়িতে তার ধোয়া, তার পজিটিভ এনার্জিটাকে গ্রোথ করে, তাতে কিন্তু বাড়ির কিন্তু নেগেটিভ এনার্জি কিন্তু দূরীভূত হয়। আমি কিন্তু এটা করে থাকি এবং তারা কিন্তু ভালো রয়েছে। কিছু কিছু জিনিস বাস্তু প্রয়োগ, বাস্তুসম্মতভাবে প্রয়োগ করলে সেক্ষেত্রে কিন্তু মানুষের জীবনে কিন্তু পরিবর্তন আসে। আর একটা জিনিস আমি বলবো, আচ্ছা তার আগে আমি একটুখানি বলে দিই আপনাদের দর্শকদের কাছে, যে ওনাকে যদি না পান আপনার এলাকায়, সবসময় তো সব জায়গায় যাওয়া সম্ভব না, তাহলে অবশ্যই 89067 নাম্বারটা একটু টুকে নিন, 89067 এটা হচ্ছে গিয়ে ওনার ফোন নাম্বার, যেমন তেমন হোয়াটসঅ্যাপ নাম্বার। আর 15 তারিখ, জানুয়ারি মাসের 15 তারিখ উনি যাচ্ছেন মেদিনীপুর, এবং 20 তারিখ যাচ্ছেন তারাপীঠ। তারাপীঠে এবার তো রটন্তী কালী পুজো, হ্যাঁ, অন্যান্য ডেটগুলো সব আছে, সব টিভি স্ক্রিনে গেছে, হ্যাঁ, কিন্তু 20 তারিখটা স্পেশাল, যেহেতু 20 তারিখে আমার হোমযজ্ঞ রয়েছে, সেখানে মাঙ্গলিক দোষ থেকে শুরু করে নানা রকম সমস্যাগুলো কাটাবো। তার সাথে সাথে দিল্লি বা বিভিন্ন না জায়গায়, আপনি তারাপীঠে নিজে ফিজিক্যালি হ্যাঁ আমি প্রতিবার মানে মানুষের কাজ নিজে বসে বসে করি, 8-9 ঘন্টা বসে বসে মানুষের কাজ করি, বসে বসে, সেখানে সারা রাত বসে মানুষের কাজ করাই, নিজে বসে থেকে, নিজে উপস্থিত থেকে 64 উপাচার সহযোগে অগ্নিশিখা জীবামূলে আহুতি দেওয়ার ব্যবস্থা করি। এবং এই যে যজ্ঞটা একটা জগৎ সংসারের মতো, সেখানে যখন মানুষ কাজ করবে এবং সেই বিশেষ ক্ষণে, বিশেষ তিথিতে, তাহলে কিন্তু তার পজিটিভ রেজাল্ট, যেটা আমি বলি আসতে। অনেকে বলে অনলাইনে করি, অনলাইনে করে আমি জিনিস পাঠিয়ে দিই, কিন্তু আমি চাই যে কাজ হবার পরে বা কিছুটা রেজাল্ট পাওয়ার পরে আপনি নিজে আসুন, এসে নিয়ে সেখানে আমার এখানে আহুতি দিন, থাকুন, সব ব্যবস্থা আমি করব এবং করে থাকি। এবং যারা দেখছেন, যারা এসেছেন, তারা প্রত্যেকেই জানেন যে কি করে আমি কাজগুলো করি তার, এবং রিপোর্টিং সিস্টেম রয়েছে আমার। আমি কিন্তু প্রত্যেকের কাছে রিপোর্ট নিই, অন্যান্য অনেকে তো ফোনই ধরে না, আমি কিন্তু প্রত্যেকে রিপোর্ট করি। হ্যাঁ, এই যে আজকেও আমার প্রোগ্রাম হওয়ার আগে, আমি প্রোগ্রাম শুরুর আগে 2-1 জন আমাকে জিজ্ঞেস করছিলেন, হ্যাঁ আমি কিন্তু প্রত্যেককে কল ব্যাক করে জিজ্ঞেস করি কি কতটা রেজাল্ট পেয়েছেন, কেমন আছেন, ভালো আছেন কিনা, সমস্ত কিন্তু খবরাখবর কিন্তু আমি নিয়ে থাকি। এবং ঘটনাটা হচ্ছে, নিজে বসে থেকে কাজ করলে কিন্তু তার রেজাল্ট কিন্তু খুব ভালো আসে, সেটা কিন্তু আমি করিয়ে থাকি প্রতি মুহূর্তে, এবং বিশেষ বিশেষ তিথি নক্ষত্র যোগকে কাজে লাগিয়ে। সেটা কামাখ্যা, শুধু তারাপীঠ কেন, কামাখ্যা, হ্যাঁ, এবং হচ্ছে আগরতলা, যেটা ত্রিপুরেশ্বরী মন্দিরে আপনি বলুন, ভালো ভালো জায়গায় আমি বিশেষ বিশেষ যোগে, হ্যাঁ, এটাতে কিন্তু কাজ করলে কিন্তু রেজাল্ট কিন্তু ভালো, সেটা বাস্তুদোষী হোক বা অন্যান্য সমস্যার দিকেই হোক না কেন। তিনি নিজে ফিজিক্যালি উপস্থিত থেকে এই ব্যাপারগুলো করেন, ফলে ভেরি পাওয়ারফুল ম্যান হিজ। এবং উনি থাকেন জলপাইগুড়িতে। জলপাইগুড়ি যে আমাদের হাইকোর্টটি আছে, জলপাইগুড়ি হাইকোর্টের একটা দারুণ সুন্দর, আমি তার পাশ দিয়ে গেছি, একদম ডুয়ার্সে, একদিকে হাইকোর্ট, উল্টো দিকে ডুয়ার্সের আপনি হিমালয় পাহাড় দেখতে পাবেন। তো সেইখানে এনার বাড়ি, ভেরি সফিস্টিকেটেড ম্যান। তো সেই জায়গাটা থেকে উনি কিন্তু নিয়মিতভাবে উত্তর বাংলার তো সব জায়গায় প্রতি সপ্তাহেই যাচ্ছেন। উত্তর বাংলা মানে মালদায় যাচ্ছেন, রায়গঞ্জে যাচ্ছেন, বালুরঘাটে যাচ্ছেন, কালিয়াগঞ্জে যাচ্ছেন, তারপর শিলিগুড়িতে যাচ্ছেন, ধূপগুড়ি, ময়নাগুড়ি, একবার পরপর তিনি সেখানে যান। কিন্তু দক্ষিণবঙ্গের মানুষের অনুরোধে তিনি দক্ষিণবঙ্গতেও বিভিন্ন জায়গায় যান, যেটা আমি বললাম যে মেদিনীপুরেও তিনি যাচ্ছেন, মেদিনীপুর, মালদা রয়েছে, বাঘাযতীন রয়েছে, দমদম রয়েছে, বাঘাযতীন, দমদম ইত্যাদি নানান জায়গা রয়েছে। তো যার যেখানে সুবিধা সেখানে নাম লেখাবেন। নতুন বছর আসছে, সেই জন্যই বললাম, কারণ এরপরে আর তো পরের অনুষ্ঠানটাই জানুয়ারিতে গিয়ে পড়বে। হ্যাঁ, তো ফলে শুভ সময় আসুক 2026, এইটুকু কামনা করি। এবং আপনাকেও নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের পরামর্শ, প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 8906783407। রাজদীপ শাস্ত্রী, প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে
ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।